আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো দিনাজপুর বোর্ড আইসিটি 2024-এর কোশ্চেনে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এখান থেকে দুইটা কোশ্চেন আসছে। সাধারণত দুইটা কোশ্চেনই আসে, তো এখানেও দুইটা কোশ্চেন আছে। তো প্রথমটা হচ্ছে সংখ্যা পদ্ধতি থেকে। তো এখানে ক নাম্বার ছিল লজিক গেট কি, এটা আশা করি তোমরা সবাই পারবা, এটা ব্যাখ্যামূলক, এটা বইয়ে দেওয়া আছে। তারপর কি 18 অর্থাৎ 18 কি একটি অক্টাল সংখ্যা, এটা তোমাদেরকে যাচাই করতে হবে যে 18 একটি অক্টাল সংখ্যা কিনা। এটা 2 মার্কস আছে। তো দেখো 18 কিন্তু অক্টাল সংখ্যা নয়, কারণ কি? কারণ আমরা জানি অক্টাল সংখ্যায় 0 থেকে 7 পর্যন্ত বেস হয়ে থাকে, তাই এখানে অক্টাল সংখ্যাটা নয়, কারণ এখানে 0 থেকে 7 ছাড়াও 8 পর্যন্ত ব্যবহার হয়েছে, তাই না? এই জন্য এখানে অক্টাল সংখ্যাটা হবে না। তারপর 3 নম্বর অর্থাৎ গ নম্বর 3-এর গ উদ্দীপকের উল্লেখিত সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য সংখ্যায় রূপান্তর করো এবং 10111 এর সাথে যোগ করো। তো এখানে উদ্দীপকের উল্লেখিত সংখ্যাটি ছিল শিক্ষক 755 অর্থাৎ ডেসিমেল সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে দেখালেন, অর্থাৎ এই সংখ্যাটাকে প্রথমে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করতে হবে, দেন এটার সাথে যোগ করতে হবে। বোধগম্য ভাষা, কম্পিউটার বোধগম্য ভাষা মানে কি? অবশ্যই বাইনারি। তো এটাকে আগে বাইনারিতে রূপান্তর করবো, দেন বাইনারিতে রূপান্তর করার পর এটার সাথে যোগ করা লাগবে। তো আমি এটা একটু করে দিতেছি, দেখো। তো এখানে আমরা শুরুতেই লিখবো, গ নাম্বার দিতেছি আমি। তো গ নাম্বার দেওয়ার পর আমরা এখানে লিখবো যে উদ্দীপকের প্রদত্ত সংখ্যাটি 755 অর্থাৎ ডেসিমেল সংখ্যা। তো এটাকে প্রথমে কী করতে হবে? বাইনারি করতে হবে, তাই না? তো 755 আছে, এটাকে বাইনারি করার পদ্ধতি কেমন? বাইনারি যদি করি, বাইনারি করার জন্য বেজ হচ্ছে 2। তো এই ডেসিমেল সংখ্যাটাকে বেজ দ্বারা ভাগ করতে হবে, তাই না? এভাবে 755, এদিকে আমরা ভাগশেষ লিখি, তারপর এখানে আমরা ভাগ করব 2 দ্বারা, তাই না? তো 2 দ্বারা যদি ভাগ করি 755 ভাগ 2, দেখো কত হয়? 337, না সরি 377.5 বের হয়েছে এখানে, তার মানে 1 অবশিষ্ট থাকবে। আবার 2 দ্বারা যদি ভাগ করি, এরকম করে ভাগ চলতে থাকবে। 377 ভাগ 2 ভাগ করলে হয় 188 1। তারপর আবার 188 ভাগ 2 94 94। তারপর ভাগ 2 47, সরি এখানে 0 বের হয় কারণ 94টা জোড় সংখ্যা। তারপর আবার এখানে 94কে 2 দ্বারা ভাগ করলে হয় 47, এখানে অবশিষ্ট 0। তারপরে আবার এখানে 2 দ্বারা ভাগ করলে 23, অবশিষ্ট 1। তারপরে আবার 2 দ্বারা ভাগ করব, 23 ভাগ 2 অর্থাৎ 11, অবশিষ্ট 1। আবার 2 দ্বারা যদি ভাগ করি, 5 2 10, তাই না? 1 11। তারপরে আবার 2 দ্বারা 2 2 4 1। আবার 2 দ্বারা 2 1 2, এখানে 0। আবার 2 দ্বারা এখানে নামবে 0। আমাদের ভাগ করা শেষ। এলএসডি এবং এমএসডি লিখব, এমএসএসডি এলএসডি। তো এখন নিচ থেকে উপরে যাবে, অতএব দেবো। অতএব দেওয়ার পর 755, এটা ডেসিমেল থেকে বাইনারি করতেছি, তার মানে 1 0 1 1 1 1 0 0 1 1। তারপর এখানে 2 বেজ দেবো। তো এখন আমরা যদি এটা ক্যালকুলেটর চেক করি, তাহলে জাস্ট আমাদেরকে বাইনারি এখানে যেতে হবে। তো এটা আমার অন্যরকম ক্যালকুলেটর, তোমাদের যদি নর্মাল ক্যালকুলেটর থেকে সেটা দিয়ে তোমরা করতে পারবা। তো এখানে প্রথমে ডেসিমেল দেওয়া ছিল, তো 755 ডেসিমেলে 755, বাইনারিতে কত হয়? বাইনারিতে হয় এত 1 0। দেখো 1 0 1 0 1 1 1 1, 4টা 1, 1 2 3 4, 4টা 1, 0 0 0 0 1 1। এটা হচ্ছে অ্যান্সার। তো এখন আমরা এটার সাথে যোগ করতে হবে, আমাদেরকে এটার সাথে কত? এই যে এই সংখ্যাটা যোগ করতে হবে, 1 0 1 0 1 1। তাহলে কী করবো? যে কম্পিউটারের বোধগম্য সংখ্যাটিকে বোধগম্য সংখ্যাটিকে সংখ্যাটিকে না, সংখ্যাটির দাও, সংখ্যাটির সাথে 1 0 1 1 1, 3টা 1, হ্যাঁ, যোগ করি। তো এখন এটা যদি যোগ করি তাহলে কত হবে? 1 0 1 1 1 1 0 0 1 1। তো প্রদত্ত সংখ্যাটি ছিল 1 0। ডিরেক্ট ক্যালকুলেটরেও যোগ করতে পারি। তো ক্যালকুলেটর যোগ করার জন্য দেখো 1 0 1 1 1, 4টা 1, তারপরে 0 0 1 1, এটার সাথে যোগ করতে হবে 1 0
1 2 3, তো যোগ করলে হয় 0 1 0 1 0 0 0 0, 4টে 0 1 1। তো এটা সাধারণ ক্যালকুলেটর দিয়ে এই যোগটা করা নাও যেতে পারে। তো আমি যোগটা কীভাবে হলো এখন বুঝাই দিই, কেমন? দেখো, এখানে 1 1 যোগ করলে হয় 2, 2-এর 2 হচ্ছে 2 2 হয়, আর 2-এর বাইনারি মান হচ্ছে 1 0, 1 0 0 নামছে আর হাতে 1 থাকবে। ওই 1-এর সাথে আবার এই 1 যোগ হবে, 1 আর 1 2, 2 আর 1 3, 3-এর বাইনারি মান হচ্ছে 1 1, অর্থাৎ 11, 11-এর 1 নামছে, হাতে আবার 1 আছে। আবার 1 আর 1 2, 2 প্লাস 0 0, তার মানে 2 হইল, 2-এর বাইনারি মান 10, 10-এর 0 নামছে, আবার হাতে 1 রয়েছে, আবার একটা এখানে 0-এর সাথে যোগ হইল 1, তারপরে 1 1 0 হয়, 0 বলতে তো বুঝছো কারণ 2 হয়, 2-এর বাইনারি মান 0, তারপরে হাতে 1 থাকলো, আবার 1-এর সাথে ওই 1 যোগ হবে 2, 2-এর বাইনারি মান 0, তারপরে আবার হাতে 1 2, 2-এর বাইনারি মান 0, আবার হাতে 1 2, 2-এর বাইনারি মান 0, হাতে 1, এই যে 1-এর সাথে এই 0 যোগ হবে 1, আর এই 1 এখানে চলে আসবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা ঘ নম্বরটা দেখবো। দেখো, ঘ নম্বর বলছে যে উদ্দীপকের বর্ণিত সংখ্যা পদ্ধতিটি কম্পিউটার ডিজাইনে ব্যবহারের কারণ বিশ্লেষণ করে। দেখো, উদ্দীপকের এই সংখ্যাটা বলছে 0 এবং 1 সংখ্যা পদ্ধতি দ্বারা কম্পিউটার ডিজাইন নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। দেখো, 0 এবং 1 এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো, এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তো বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটার ডিজাইনে ব্যবহারের কারণ বিশ্লেষণ করতে পারবে না? এটা তো ব্যাখ্যামূলক কোশ্চেন, একেবারে খুব সহজ। বাইনারি সংখ্যায় কম্পিউটার ডিজাইনে তো একদম অনেক লেখা যাবে। তো এটা তোমরা বই থেকে ব্যাখ্যামূলক দেখে নিতে পারো, কারণ বাংলা লেখাগুলো আমি লিখতে চাইতেছি না। তো এটা তোমরা আশা করি পারবা। তো এখন আমরা তৃতীয় অধ্যায় থেকে যে আর একটা কোশ্চেন আসছে সেটা দেখব। তো তৃতীয় অধ্যায় থেকে আর একটা কোশ্চেন আসছে, এখানে বলছে যে প্রথমে 2-এর পরিপূরক কী। তো 2-এর পরিপূরক এটা সবাই পারবা, 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে যে যা পাওয়া যায় সেটা হচ্ছে 2-এর পরিপূরক। তারপরে হচ্ছে খ নম্বর রেজিস্টার ও মেমোরি এক নয় কেন, এটা তোমরা ব্যাখ্যামূলক, এটা তোমরা বই থেকে বা গাইড থেকে দেখে নিতে পারো। তারপরে 3 নম্বরটা দেখো, উদ্দীপকের ব্লক চিত্রে 1 এর আলোকে উল্লেখিত কাউন্টারটি চিত্রসহ বর্ণনা করে। দেখো, উদ্দীপকের ব্লক চিত্র হচ্ছে এটা, এই চিত্রটা আর্ট করতে বলছে এবং চিত্রসহ একটু বর্ণনা দিতে বলছে। বর্ণনাটা আশা করি তোমরা যদি গাইড থেকে দেখো ইনশাল্লাহ পারবা। আর এইরকম কোশ্চেন সাধারণত আসে না, তবু কেন জানি এবার দিনাজপুর বোর্ডে দিয়েছে। সাধারণত এখানে এইরকম এই গ নম্বরের মতো কোশ্চেন থাকে। তো দিনাজপুর বোর্ডে একটু এই কোশ্চেনটা এবার কোশ্চেন এবার একটু ভেজাল করছিল, সবগুলোতে একটু অন্যরকম করছে। এছাড়া যশোর বোর্ডে এর আগের বার 2023 সালে আসছিল এরকম কাউন্টার সম্পর্কে। তো তখন কিন্তু যশোর বোর্ডে এই অধ্যায় থেকে 3টা কোশ্চেন আসছিল, কিন্তু দিনাজপুর বোর্ডে 2টা কোশ্চেন আসা সত্ত্বেও এই চিত্র দিয়া দিছে, অঙ্ক দিছে বা প্রশ্ন দিছে। তো এখন এটা তোমরা আশা করি পারবা, আমি গাইড থেকে তোমরা দেখে নিতে পারো, না হলে পরে আমি এটা কাউন্টার সম্পর্কে অনেক বিস্তারিত বলা লাগবে, তো তাই এটা আমি পারছি না। ঘ নম্বরটা দেখো, ঘ নম্বরটা হচ্ছে উদ্দীপকের ব্লক চিত্র 2-এর বর্তনী, সত্যক সারণী ও সমীকরণ বিশ্লেষণ করো। উদ্দীপকের 2 ব্লক চিত্রটা আগে দেখো, এ বি সি, তারপরে এস এবং কাউন্ট এখানে লেখা দেখতে পাইতেছো। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাইতেছো 2টা বিট এ এবং বি, এবং ইনপুট হিসেবে আরেকটা বিট সি ক্যারি বিট, এটা ক্যারি বিট দেখতে পাইতেছো। তো এখানে এ বি সি এখানে যোগ করে এস, সাম এবং কাউন্ট। তো এখানে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো, যেহেতু 2টা বিট এবং একটি ইনপুট ক্যারি যোগ করে যোগফল এস এবং আউটপুট ক্যারি বের করে সেটাকে আমরা ফুল অ্যাডার বলে থাকি। তো এটা ফুল অ্যাডার, এই ফুল অ্যাডারটাকে বর্তনীর সত্যক সারণী ও সমীকরণ বিশ্লেষণ করতে বলছে। তো এখন এটা বিশ্লেষণ করার জন্য প্রথমে আমাদেরকে সংজ্ঞাটা দিতে হবে। তো আমি লিখতেছি, দেখো, প্রথমে আমরা সংজ্ঞাটা দিব যে অ্যাডার 2টি বিট এ ও বি এবং ইনপুট ক্যারি সিআই যোগ করে যোগফল এস অর্থাৎ সাম ও ক্যারি আউটপুট বের করতে পারে, তাকে ফুল অ্যাডার বলে। অর্থাৎ যে অ্যাডার 2টি বিট এবং একটি ইনপুট সিআই যোগ করে যোগফল সাম এবং আউটপুট সি নট বের করতে পারে, তাকে আমরা ফুল অ্যাডার বলি। তো এটা সংজ্ঞাটা দেওয়ার পর এখন আমাদেরকে চিত্রটা দিতে হবে। তো চিত্রটা যেটা দেওয়া আছে সেটাই দিবা, পেন্সিল দিয়ে দিলে ভালো হয়, আমি এখানে কলম দিয়ে দিতেছি। ফুল অ্যাডার এখানে লিখে দেবা, ফুল অ্যাডার দেন এখানে এস সি, কাউন্ট ওখানে লেখা আছে, তো তোমরা কাউন্টও লিখতে পারো, সি নট লিখলেও সমস্যা নাই। এখানে এ বি, এখানে কোশ্চেনে দেওয়া ছিল সি, তোমরা সি দাও প্রথমে, যদি সি আই দিতে চাও তাও সমস্যা হবে না। আচ্ছা, দিলাম সি আই দিলাম, সমস্যা নেই। ফুল অ্যাডারের শতক সারণী এখন আঁকতে হবে। ফুল অ্যাডারের শতক সারণী কেমন?
ফুলের শতক সারণী। তো এর জন্য আমাদেরকে একটা ছক আট করা লাগবে, ছকটায় 10টা সারি আট করতে হবে এবং 5টা কলাম আট করতে হবে। তো আমি আট করতেছি। 3টা ইনপুটের জন্য 3টা ঘর দিব, 3টা ঘর দিলাম। এখন যোগফলের জন্য একটা এবং ক্যারির জন্য একটা। তো এখানে ইনপুট, এটা হচ্ছে যোগফল, এটা হচ্ছে ক্যারি। তো এ বি সি। তো এখানে আমরা 4টা 0, 4টা, এখানে প্রথমে 4টা 0, 4টা 1, তারপরে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, আবার একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, এভাবে দিব। তারপরে যোগ করব, যোগ করার পর ক্যারি যেটা থাকবে ক্যারিটাই সাইডে লিখবো। তো আমি লিখতেছি। এখানে তোমরা সিআইও দিতে পারো, সি এখানে যদি সি দাও এখানেও সি দিবা, এখানে যদি সিআই দাও এখানেও সিআই দিবা। তারপর এখানে 0, অর্থাৎ 0 0 যোগ করলে 0, আবার 0 0 1 যোগ করলে 1, ক্যারি থাকে কিন্তু এখানেও 0 ক্যারি থাকে, এখানেও ক্যারি 0 থাকে। তারপর এখানে 1 0 1 যোগ করলে 0, সরি 0 না 1, তারপরে এখানে ক্যারি থেকে 0, তারপরে 1 1 আর 0 যোগ করলে হয় 10 হয়, অর্থাৎ বাইনারিতে 10 হয়, 10-এর 0 নামবে। আর এখানে থাকবে এখানে থাকবে কত, এখানে থাকবে ক্যারি 1। তারপরে 0 0 1 যোগ করলে হবে 1, এখানে 0, আবার এখানে 1 0 1 যোগ করলে হবে 10, অর্থাৎ বাইনারিতে 10, এখানে তার মানে 0 1 1 0, তার মানে এখানে হবে 0, আর এখানে হবে 1, আবার এখানে হবে 0, এখানে হবে 1। তারপর এখানে 1 1 1 যোগ করলে হবে 1, অর্থাৎ 3 হয়, 3-এর বাইনারি হচ্ছে 11, 11-এর 1, এখানেও 1 ক্যারি। তো আশা করি বুঝতে পারছো শতক সারণীটা। তো এখন আমরা শতক সারণী থেকে, তো এস এখানে হলে কী হবে দেখো, এস দেখো এখানে এসের মান 0 0 না 1 1 আসছে কোথায় দেখো, এখানে একটা 1 আসছে, আবার এখানে একটা 1 আসছে, এখানে একটা 1, আবার এখানে একটা 1, তাই না? তো এই 1-এর জন্য আমাদেরকে এখন ফাংশনটা লিখতে হবে। তো দেখো এখানে 0 0 ছিল কিন্তু এখানেও 1 ছিল, এই জন্য এখানে বার, এখানেও বার দেওয়া লাগবে। আশা করি দেখা যাচ্ছে না, দাঁড়াও আমি একটু সামনে রাখি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আশা করি। এর উপর বার হবে এবং বির উপর বার হবে, কারণ এখানে 1 ছিল আউটপুটে যোগফলে, তাই এখানে এটা বার দেওয়া হয়েছে। এখন প্লাস এই 1-এর জন্য, এবার এই 1-এর জন্য দেখো এখানে শুধু 0 আছে, তার মানে এখানে যেহেতু 1 আছে আমাদের এর বার করতে হবে। তারপর এখানে বি 1 ছিল, বি থাকবে। আবার এখানে সি আইতে 0 ছিল, তার মানে এখানে কী করতে হবে, বার করতে হবে, তাই না? তো এখানে আই দিবা, তারপরে প্লাস। এবার এই 1-এর জন্য, এই 1-এর জন্য দেখো এই 1-এর জন্য এখানে কিন্তু এতে 1 ছিল, তার মানে এখানে এ থাকবে। আবার এখানে দেখো বিতে 0 ছিল, এই জন্য আমাদেরকে এখানে বি বার দিতে হবে। আবার সিতেও 0 ছিল, এই জন্য সি আই বার দিতে হবে, ঠিক আছে? তারপরে প্লাস এই 1-এর জন্য দেখো এখানে 1, এখানে 1, এখানে 1, তার মানে একটা তো বার হবে না, এ বি সি আই, ঠিক আছে? এভাবে আশা করি বুঝতে পারছো। তো এখানে কোশ্চেন কী বলছিল, তো আমরা একটা সমীকরণ পাইছি, এখন আরেকটা সমীকরণ, অর্থাৎ সি আউটপুটেরটা বা সি কাউন্টেরটা এখন বের করা হবে, ক্যারি অর্থাৎ সি নট, এটার বের করার জন্য আবার এখানে দেখতে হবে যে 1 1 কোথায় আছে, 1 আছে এই যে এই জায়গায়, 1 আছে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। তো এগুলোর জন্য আমরা আবার ফাংশনটা বের করব। তো দেখো এই 1-এর জন্য এখানে এতে 0 ছিল, তাই এখানে কী হবে এবার, তারপরে বিতে 1 ছিল, সিআইতেও 1 ছিল, এই জন্য কী হবে বি এবং কি সিআই প্লাস, আবার এই 1-এর জন্য এ বিবার যেহেতু 0 ছিল, এই না সরি এটা 0 ছিল, তার মানে বিবার, তারপরে সি আই, এখানে 1 ছিল, এখানে যেমন আছে তেমনই থাকবে। তারপরে এই 1-এর জন্য এবার এই 1-এর জন্য হবে এ বি সি আই, কারণ সিতে 0 ছিল এই জন্য বার। আবার এটার জন্য সবগুলো 1, এই জন্য এ বি সি আই, ঠিক আছে? তো আমরা দুইটা ফাংশন পাইলাম। এই ফাংশন থেকে আমাদেরকে কোশ্চেনে কী বলছে, শতক সারণী ও সমীকরণ বিশ্লেষণ। দেখো আমরা শতক সারণী কিন্তু ইনপুট, তো এখন আমরা এটা লিখি সরাসরি। এবার বি সি আই বার, তারপরে এ বি সি আই, তো এটাকে বিশ্লেষণ করার জন্য আমরা দেখো এখানে এবার আছে, এখানেও এবার আছে, আবার এখানে দেখো এখানে কি আছে কমন, এখানেও এ আছে, এখানেও এ আছে। তো এখান থেকে এবার কমন আর এই দুটো থেকে এ কমন নেব। তো এবার কমন নিলে কি হয়, এখন দেখো আমরা একটা সূত্র জানি, আমরা এরকম সূত্র আশা করি পড়ছি সবাই, এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার,
ইকুয়ালস টু কী হয়, এটাকে আমরা লিখি এভাবে এক্স এক্সর সিআই। তো ওইটা আছে একটা সূত্র বা এক্সর গেটে এই আউটপুটটা পাওয়া যায়। তো এই সূত্রটা আমরা এখানে সরাসরি বসিয়ে দেব। এবার তো এখানে ছিল এক্স দ্বারা, তো এখানে আছে বিসি দ্বারা। তো এখানে এক্স ওয়াই এর পরিবর্তে জাস্ট বিসি দিয়ে আমরা লিখব। তারপর আবার এটাও কিন্তু একটা সূত্র, এই লিখলাম। আবার এই সূত্রটা কী হয়, এই সূত্রটা আমরা এরকম শিখছিলাম, এক্স বার, সরি এখানে একটা আমরা বার দিতে ভুলে গেছিলাম, দেখো এখানে বার ছিল, দেখো তার মানে এটা ঠিক আছে। আবার এক্স বার ওয়াই বার প্লাস কি এক্স ওয়াই, তাই না, এরকম ইকুয়ালস টু কি শিখছিলাম, এক্স এক্সর ওয়াই তার উপর বার, এটা হচ্ছে এক্স নর গেটের এটা ফলাফল হিসেবে পাওয়া যায়। তো এটা আশা করি দেখা যাচ্ছে এটা। তো এখন আমরা এখানে লিখে দেবো, এখানে এক্স ওয়াই দ্বারা ছিল, এখন এটা আমাদেরকে বিসি দ্বারা লিখতে হবে। তো বিসি দ্বারা লিখতে হলে কীভাবে লিখবো, এইভাবে লিখবো, বি এক্সর সি ইনপুট তারপর বার, ঠিক আছে। তো এখন আবার এটাকে এইভাবে আমরা যদি করি, যদি এইটা সমান জেড ধরে নিই, মানে বি এক্সর সি যদি জেড ধরে নিই, তার মানে এবার জেড, তারপরে এ জেডের ওপর বার হবে তখন, কারণ এটা জেড ধরলাম মনে মনে। তাহলে কীরকম হচ্ছে সূত্রটা, এরকম হচ্ছে না, এ জেড এবার জেড প্লাস এ জেড বার, এরকম হচ্ছে না। দেখো এই ফরম্যাটটা কিন্তু এই ফরম্যাটের মতো, তাই না, এই ফরম্যাটের মতো সেহেতু আবার আমরা এই সূত্রটা এইভাবে কনভার্ট করে লিখতে পারি, এই যে এইভাবে, এটা পরিবর্তে এটা যেমন লিখছিলাম ঠিক সেরকম আমরা এটাকেও এইভাবে লিখতে পারি, ঠিক আছে। তো এইভাবে লিখলে কী হবে, এভাবে লিখলে হবে এ এক্সর জেড, এটা না। তো সুতরাং যদি আমরা এইভাবে এখানে লিখতে চাই তাহলে কী হবে, এ, আচ্ছা তোমরা যদি এখানে জেড ধরিয়েও নাও, জেড যদি লেখো তাহলে ডান সাইডে লিখে দেওয়া যে বি এক্সর সিআই ইকুয়ালস টু জেড। তো এখন এটা করলে হবে, ডিরেক্ট আমি লিখে দিলাম এ এক্সর বি প্লাস সিআই, অর্থাৎ এ এক্সর বি এক্সর সিআই, এটা হবে আমাদের অ্যান্সার। তো এটা লাইন কেউ না স্কিপ করলেও করতে পারো, এটা কিন্তু এখান থেকে বোঝা যায় যে এটাকে আমরা পুরোটাকে আমরা এটা ধরলাম এক্স, এটা ধরলাম ওয়াই, তারপরে এটা ধরলাম এক্স, এটা ধরলাম ওয়াই, ডিরেক্ট এটা লেখা যায়। তো কেউ এটাও লেখে, সমস্যা নেই। তারপর আমরা সি এবার কাউন্ট অর্থাৎ সি ক্যারি এর সমীকরণটা বিশ্লেষণ করবো। তো সমীকরণটা সেইটা, এবার বি সি ইনপুট, এ বি বার সি ইনপুট। তো এটাকে সিম্পলিফাই যদি করি তাহলে এরকম হবে, দেখো এখান থেকে দেখো এ বি, এখানেও এ বি আছে, তো এখান থেকে কি এ বি কমন যায়, তাই না, কিন্তু এখান থেকে কি এ বি কমন যায়, এখান থেকে কিন্তু কিছু কমন যায় না, জাস্ট এখান থেকে আমরা কমন নেব। তো এটা যেমন আছে তেমনই রাখি দেব। দেখো এ বি কমন নিলে সি ইনপুট আই তারপর বার থাকে, প্লাস আবার এ বি কমন নিলে সি ইনপুট থাকে, তাই না। তো এখন এটা যেমন আছে তেমন লিখবো। আবার এ বি বার সি আই এ বি, এখন দেখো এটা গুণ আকারে এটা আছে, আমরা একটা সূত্র শিখছিলাম এরকম, আমি এই জায়গায় লিখে দিয়েছি সূত্রটা ছিল এক্স বার প্লাস এক্স বার এক্স ইকুয়াল কী হয়, এক্স বার এক্স ইকুয়াল কিন্তু 1 হয়, এটা আশা করি তোমরা জানো। এটা হচ্ছে পরিপূরকের উপপাদ্য, এক্স বার প্লাস এক্স যদি থাকে সেটাকে আমরা 1 লিখতে পারি, এটা হচ্ছে পরিপূরকের উপপাদ্য। তো ঠিক সেরকম এখানে এক্স বারের পরিবর্তে সি ইনপুট আছে, তো সি ইনপুটটাকে আমরা কি লিখতে পারি, জাস্ট এটা সি ইনপুট বার প্লাস সি যদি থাকে তার মানে জাস্ট আমরা এখানে 1 লিখতে পারি, ঠিক আছে না। তো এখন এখান থেকে যদি আমরা সি ইনপুট কমন নেই তাহলে সি ইনপুট এখানেও তুমি কমন নিতে পারতো, আমরা একবার শেষ লাইনে কমন নেব তাহলে ভালো দেখাবে। সি ইনপুট কমন নিলে এটা থাকে, আবার এখান থেকে সি ইনপুট কমন নিলে এটা থাকে, তাই না, প্লাস এ বি। তারপর দেখো এটা কিন্তু আবার সূত্র পড়ছে, কোন সূত্র মনে আছে কি, দেখো আগে কিন্তু আমরা লিখছিলাম এরকম একটা, এই যে এই সূত্রটা পড়ছে, এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, দেখো এ বার বি প্লাস এ বি বার। তো এটাকে কী লেখা যায়, তার মানে সি ইনপুট যেমন আছে তেমন থাকবে। তো এটাকে পুরোটা আমরা লিখব এ এক্সর বি, তারপর এখানে এ বি। তো এই ছিল সমীকরণ বিশ্লেষণ, আশা করি বুঝতে পারছো। তো এখানে কিন্তু
ইয়াটা আট করা লাগবে না, যে মৌলিক গেট বাস্তবায়ন মানে এই যে মৌলিক গেটের মাধ্যমে ফুল অ্যারের বাস্তবায়ন অর্থাৎ লজিক চিত্রগুলো এগুলো চাই নাই কোশ্চেনে, এই জন্য আমরা শুধু সমীকরণ বিশ্লেষণ করলাম। তো আশা করি বুঝতে পারছো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।